আবারও গুলিবর্ষণ শুরু হলো। গুলিবৃষ্টি চলতে লাগলো এবার অঝোর ধারায়। আহমাদ মুসার ভাগ্য ভালো, এই জায়গাটা একটু উঁচু হয়ে সামনের দিকে গেছে, ফলে গুলিগুলো আরও একটু নিরাপদ দূরত্ব দিয়ে উড়ে যাচ্ছে। সামনে কোথাও যদি এর বিপরীত হয়, মানে ফ্লোরটা নিচু হয়, তাহলেই বিপদ ঘটতে পারে। এরকম কিছু ঘটল না। আহমাদ মুসার সামনে এগিয়েই চলল। তার মোবাইল নড়ে চড়ে উঠল। কল এসেছে। উদ্বিগ্ন হল সে। জেনারেল মোস্তফার কল কেন আবার? দেহের ভারটা ডান পাশে নিয়ে সামনে এগোনো অব্যাহত রেখে আহমাদ মুসা কষ্ট করে আহত বাম হাত দিয়েই মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকিয়েই থমকে গেল। জোসেফাইনের টেলিফোন। টেলিফোন মুখের কাছে নিয়ে সালাম দিয়ে আহমাদ মুসা জোসেফাইনকে কথা বলার সুযোগ না দিয়েই বলল, আমি ভালো আছি জোসেফাইন, 1 ঘন্টা পর ইনশাল্লাহ তোমার সাথে কথা বলবো। দোয়া করো, ভালো থেকো। আহমাদ মুসার কথা শেষ হতেই ওপার থেকে জোসেফাইন বলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জোসেফাইনের কণ্ঠ ভারী, ভারী কণ্ঠে কাঁপছিল তার। ওয়ালাইকুম আসসালাম বলে আহমাদ মুসা কল অফ করে দিল। মনটা খারাপ হয়ে গেল তার। জোসেফাইনের কম্পিত ভারী কণ্ঠ তার সমগ্র চেতনায় একটা যন্ত্রণার সৃষ্টি করেছে। মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। মনে মনে বলল, সব অবস্থায় একমাত্র মহান আল্লাহরই সব প্রশংসা। আহমাদ মুসা তার এগোনোর গতি আরও দ্রুত করল। আবৃত হাতটাকেও পুরোপুরি কাজে লাগাল। একে তো ভ্যাবসা গরম, তার উপর পরিশ্রম ও আহত বাহুর উপর বাড়তি চাপ, সব মিলিয়ে ঘামে গোসল হয়ে গেছে। এক জায়গায় এসে আবার থমকে গেল সে। হঠাৎ এখানে এসে সুড়ঙ্গের ফ্লোর উটের পিঠের মতো ফুলে উঠেছে। গুলিগুলো প্রায় তার গা ছুঁয়েই বেরিয়ে আসছে। গুলি চলা অবস্থায় আর 1 ইঞ্চিও সামনে এগোনো সম্ভব নয়। হতাশ হয়ে আহমাদ মুসা গা এলিয়ে দিল সুড়ঙ্গের ফ্লোরের উপর। হতাশ হলেও আশার আলো একটা রয়েছে। সে থেমে গেলে গুলিও থেমে যাবে, অন্তত কমে যাবে। তার সুযোগ সে নিতে পারবে। মন কিছুটা প্রসন্ন হল। আর কত দূরে সে 25 মিটার রেঞ্জ থেকে হিউম্যান বডি সেন্সিং মনিটরটা টেনে নিল। তার স্ক্রিনের উপর চোখ পড়তে আনন্দিত হল। 25 মিটারের বেশি জায়গা সে অতিক্রম করে এসেছে। সামনে আর মাত্র 24 মিটার মতো বাকি। আল্লাহর শুকরিয়া আদায় করল সে। ঠিক জায়গায় আল্লাহ তাকে থামিয়ে দিয়েছেন। এবার আহমাদ মুসার দৃষ্টি প্রসারিত হল পেছনের নিকোষ কালো অন্ধকারের দিকে। এখন তার ডল রোবট আসার অপেক্ষা। সময়ের পরিমাপ করল সে। প্রায় 1 ঘন্টার মতো সময় হাতে আছে। রোবটের যে গতি, তাতে এই পথটা পাড়ি দিতে 15 থেকে 20 মিনিটের বেশি লাগবে না। এর অর্থ রোবটের জন্যে আরও কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। গুলিবৃষ্টি কমে এসেছে। আরও আধা ঘন্টা পার হলো, রোবট এলো না। পকেটের মোবাইল আবার সাড়া দিয়ে উঠল আহমাদ মুসার। আহমাদ মুসা মোবাইলের রিংটোন বন্ধ করে ভাইব্রেশন অ্যালার্ট অন করেছে। এখন শত্রুরা এতই কাছে যে নিচু স্বরে কথা বলাও ঝুঁকিপূর্ণ। সে পকেট থেকে মোবাইল বের করে দেখল জেনারেল মোস্তফার টেলিফোন। কল অন করে আহমাদ মুসা মোবাইল ফ্লোরে রেখে মোবাইল মুখ ঠেকিয়ে ফিসফিস কণ্ঠে বলল, জেনারেল মোস্তফা, আমি নির্ধারিত স্থানে পৌঁছে গেছি। এখন রোবটের অপেক্ষা। প্রস্তুতিতে একটু সময় লেগেছে। প্রায় 15 মিনিট আগে 4টা রোবট তাদের যাত্রা শুরু করেছে। মনিটরিংয়ে থাকা সেনা অফিসার আমাকে কিছুক্ষণ আগে জানালেন 10 মিনিট পর্যন্ত পথ ভালোভাবেই চলেছে, ইনশাল্লাহ ঠিকঠাক লক্ষ্যে পৌঁছে যাবে, বলল জেনারেল মোস্তফা। রোবট হাতে পাওয়ার পর আমি একটা মিস কল দেব, তারপর আপনারা দাবি মানার ঘোষণা দেবেন, আহমাদ মুসা বলল। ওদের সাথে আবার আমাদের কথা হয়েছে। আমরা বলেছি দাবি মানার বিষয়টি আমরা বিবেচনা করছি, শীঘ্রই আমরা জানাব। তারা দাবির সাথে আরও কিছু কথা যোগ করেছে। তারা বলেছে সুড়ঙ্গ পথে যারা তাদের পিছু নিয়েছে তাদের পিছনে অবিলম্বে বন্ধ করতে হবে এবং দাবি মানার সঙ্গে সঙ্গে তাদের পিছু হটে সরে যেতে হবে, বলল জেনারেল মোস্তফা। আমি অগ্রসর হওয়া বন্ধ করে দিয়েছি এবং আপনারা দাবি মানার পর আমি অবশ্যই অন্তত 5 মিটার পেছনে সরে যাব, আহমাদ মুসা বলল। ঠিক আছে, পিছু হটা শুরু হলেই চলবে। আর শুনুন, ম্যাডাম টেলিফোন করেছিলেন, উনি খুব উদ্বিগ্ন। বিষয়টা দেখলাম উনি জানেন। আমি তাকে বলেছি কোনো ভয় নেই, জনাব খালেদ খাকান
পরিকল্পনা মোতাবেক এগোচ্ছেন। অবশ্য আপনার আহত হওয়ার কথা আমি তাকে জানাইনি, বলল জেনারেল মোস্তফা। ধন্যবাদ জেনারেল। প্রেসিডেন্ট কিডন্যাপড হওয়ার কথা ম্যাডাম কি করে জানলেন? আপনারা তো কয়েকজন ছাড়া তার কারো কাছ থেকে এটা প্রকাশ করা কথা নয়, আহমাদ মুসা বলল। উনি তার বান্ধবীর কাছ থেকে জেনেছেন। আমি এ বিষয়ে তাকে আর কিছু জিজ্ঞেস করিনি, বলল জেনারেল মোস্তফা। ও ঠিক আছে, আমি বুঝেছি। তাহলে এখানেই কথা শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ, ওপার থেকে বলল জেনারেল মোস্তফা। আহমাদ মুসা মোবাইলের কল অফ করতে করতে ভাবল জোসেফাইনের বান্ধবীর কথা। নিশ্চয়ই সে শিক্ষিকার কাছ থেকে খবরটা জেনেছে। জোসেফাইনের এই বান্ধবী মহিলা আসলে কে? নিজে গরজ করে কেন এত তথ্য সংগ্রহ করে? বলতে গেলে আহমাদ মুসার সাফল্য অনেকখানি তার সাহায্যের ফল। কেন এত উপকারী সে? কেন সে সরাসরি কথা বলে না? এবার এ ব্যাপারে কিছু একটা খোঁজ খবর নিতেই হবে। আহমাদ মুসা কল অফ করে মোবাইল পকেটে পুরে পেছনে তাকাতেই দেখতে পেল আবছা এক নীল ডট। নীল ডটটা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। খুশি হল সে। রোবট এসে গেছে। মিনিট খানেকের মধ্যে দুটি রোবট তার হাতে এসে পৌঁছল। পেছনে আর কোনো ডট চিহ্ন দেখল না। তার মানে 4টা রোবটের মধ্যে দুটি শেষ পর্যায়ে এসে ওদের গুলিতে ধ্বংস হয়েছে কিংবা অন্য কিছু ঘটেছে। দুটি যে ঠিকঠাক পৌঁছতে পেরেছে এজন্য আহমাদ মুসা আল্লাহর শুকরিয়া আদায় করল। 2 রোবটের সাথে বেঁধে দেয়া NG-4-এর 2টি পাইপ গান খুলে নিয়ে রোবটকে নিষ্ক্রিয় করে পাশে রেখে দিল। পেন্সিল টর্চ জেলে আহমাদ মুসা পাইপ গান দুটোকে পরীক্ষা করল। দেখল দুটিই ঠিকঠাকভাবে লোডেড। ফায়ারিং ডিস্টেন্স সর্বোচ্চ 25 মিটার। সেটাও পরিষ্কার লেখা আছে পাইপ গানের গায়ে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্যও পেল তার গায়ে। সেটা হলো পাইপ গান ফায়ার করার 10 সেকেন্ডের মধ্যে গ্যাস টিউব সর্বোচ্চ দূরত্বে পৌঁছে নীরবে বিকিরণ শুরু করবে। দূরত্ব কম হলে আরও কম সময় লাগবে। বিকিরণ কেন্দ্রের 5 বর্গমিটার জায়গা জুড়ে NG-4 গ্যাস ছড়িয়ে পড়ে 5 সেকেন্ডের মধ্যে। গন্ধহীন অদৃশ্য এ গ্যাস ছড়িয়ে পড়ার 5 মিনিটের মধ্যে এর অ্যাকশন পূর্ণভাবে প্রকাশ পাবে। এক সময়ের জন্যে 2টি গ্যাস টিউব সর্বোচ্চ ডোজ। তার মানে ভাবল আহমাদ মুসা, পাইপ গান ফায়ার করার 6 মিনিটের মধ্যে ভিকটিমরা শারীরিকভাবে অচল হয়ে পড়বে। বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হয়ে আহমাদ মুসা তার মোবাইল থেকে একটা মিস কল দিল জেনারেল মোস্তফাকে। মাত্র 5 মিনিট। আহমাদ মুসার হাতের মোবাইল ভাইব্রেট করতে শুরু করল। দেখল মোবাইল স্ক্রিনে মেসেজের সিগন্যাল। মেসেজটি ওপেন করল সে। জেনারেল মোস্তফার মেসেজ। দাবি মানার সম্মতি তাদের জানিয়ে দেয়া হলো। তারা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছে আমাদের। মোবাইলের কল অফ করে আহমাদ মুসা হিউম্যান বডি সেন্সিং মনিটরটা সামনে এনে শেষবারের মতো পরীক্ষা করল। শত্রুরা ঠিক 20 মিটার দূরে। আহমাদ মুসা 2 পাইপ গানের ডিস্টেন্স অ্যাডজাস্ট করে সময় দেখে নিয়ে বিসমিল্লাহ বলে প্রথমে একটা পাইপ গান ফায়ার করল। প্রথম পাইপ গান ফায়ার করার পর দ্বিতীয় পাইপ গান তুলে নিয়ে হিউম্যান বডি সেন্সিং মনিটরে আবার ওদের 20 মিটার দূরত্ব ঠিক আছে কিনা তা দেখে নিয়ে আল্লাহর নাম নিয়ে দ্বিতীয় ফায়ার করল। সময়টা আবার দেখে নিল। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে জগৎসমূহের মহান সর্বশক্তিমান মালিক, আমার জ্ঞান সামর্থ্য অনুসারে আমি চেষ্টা করলাম। ফল আপনার হাতে। ফল দেবার মালিক তো আপনি। আপনার কাছে সবচেয়ে ভালোটা প্রার্থনা করছি। আপনি আমাদের সাহায্য করুন। বলতে গেলে প্রার্থনাতে আহমাদ মুসার কেটে গেল 6-7 মিনিট। শেষের ঘড়ির দিকে তাকিয়ে আহমাদ মুসা ভাবল, আল্লাহ করেন তো এই সময়ের মধ্যে NG-4 গ্যাস টিউব তার মিশন শেষ করেছে। পরীক্ষার জন্য আহমাদ মুসা ক্রলিং করে সামনে এগোবার সিদ্ধান্ত নিল। ওরা সক্রিয় থাকলে অবশ্যই গুলি আসবে। যেহেতু এগিয়ে যাওয়া হবে ওয়াদার খেলাফ, তাই এই গুলিবৃষ্টি ভয়াবহ ধরনের তীব্র হতে পারে। বিসমিল্লাহ বলে আহমাদ মুসা অগ্রসর হতে লাগল। খুব দ্রুত সে ঝুঁকিপূর্ণ উঁচু জায়গাটা পার হলো, কিন্তু ওদিক থেকে কোনো গুলি এলো না। মনটা খুশিতে ভরে গেল। তবু নিশ্চিত হবার জন্যে সাবধানে আরও অগ্রসর হওয়া অব্যাহত রাখল। কিন্তু গুলি আর এলো না। আহমাদ মুসা আরও এগোলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মধ্যে সুড়ঙ্গের ওদিক থেকে বড় দুটি চোখ জ্বলজ্বল করছে। আলোর কালার দেখে বুঝল
ও দুটি দরজার ঘুলঘুলি। তার মানে সে দরজার শেষ প্রান্তে এসে গেছে। মনিটরটি টেনে নিয়ে দেখল মাত্র 4 থেকে 6 মিটার দূরে ওরা। তার মানে আহমাদ মুসা ওদের কাছেই দাঁড়িয়ে আছে। আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল সে। তাদের NG4 পুরোপুরি কাজ করেছে। ওরা সবাই এখন শারীরিকভাবে অকেজো। আহমাদ মুসা ব্যাগ থেকে টর্চ বের করে বাম হাতে নিয়ে ডান হাতে রিভলভার বাগিয়ে টর্চ জ্বালল। টর্চের আলো গিয়ে পড়ল লুটোপুটি খেয়ে থাকা কিছু মানুষের উপর। পড়ে আছে 5 জন মানুষ, সকলে নিশ্চল। তাদের চোখে দৃষ্টি আছে, দৃষ্টির ভাষা আছে, কিন্তু গতি নেই। ওদের চোখ ভরা বিস্ময় আর ভয়। আহমাদ মুসার দু চোখ আকুল হয়ে খুঁজছিল প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট ওই 5 জনের মধ্যে নেই। আহমাদ মুসার লাইটের ফোকাস আরও সামনে গিয়ে সুড়ঙ্গ মুখের দরজার উপর গিয়ে পড়ল। এগোলো সে দরজার দিকে। দরজাটা 1 ইঞ্চিরও বেশি পুরু ইস্পাতের প্লেট। বিদ্যুৎ খুঁটির মতো মোটা ইস্পাতের 2টি বার দিয়ে দরজা স্থায়ীভাবে বন্ধ। বার দুটি দুপাশের পাথরের দেয়ালে ঢোকানো এবং সিমেন্টের প্লাস্টার দিয়ে আটকানো। দরজাটা যেমন পুরু তেমন স্টিলের হুঁকটা হেভি। মনে হয় কামানের গোলা মেরেও এই দরজার কিছুই করা যাবে না। বিকল্প পথ তাহলে আছে। আহমাদ মুসার টর্চের ফোকাস বামে, সামনে ঘুরে ডান দিকের একটা সিঁড়ির উপর এসে পড়ল। সিঁড়িটা 1 তলা সমান উঁচু এবং তা গিয়ে শেষ হয়েছে একটা দরজায়। সুড়ঙ্গমুখের দরজার মতোই ওই দরজাটা পুরো স্টিলের মনে হলো। দরজাটা আধা খোলা। দরজার পাশে 5-6 ইঞ্চি আয়তনের একটা স্টিল বার দেখে আহমাদ মুসা বুঝল সুড়ঙ্গের দরজার মতো এই হেভি স্টিল বারটা দিয়েই এই দরজা বন্ধ ছিল। এই দরজাও কামান দেখে ভাঙার মতো নয়। আহমাদ মুসার মনে পড়ল প্রাসাদের লেআউটে সে সুড়ঙ্গমুখের পাশে মিলিটারি পর্যবেক্ষণ টাওয়ার দেখেছে। এটাই কি সে টাওয়ার হতে পারে? এক হাতে টর্চ, অন্য হাতে রিভলভার বাগিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠল। পা দিয়ে দরজা ধীরে ধীরে পেছন দিকে ঠেলে দিয়ে তাকালো ঘরের ভেতরে। রিভলভারের ট্রিগারে তর্জনী ছিল তার, কিন্তু ভেতরে দেখল একই দৃশ্য। প্রথমেই নজর পড়ল 2 জনের উপর। 2 চেয়ারে ওদের 2 জনের দেহ নেতিয়ে পড়ে আছে। ওদের 2 জনের সামনে গ্রেনেড, লান্সার, হেভি মেশিন গান। এগুলো ফায়ার প্যানেলে বাইরের বিভিন্ন ডাইরেকশনে তাক করে পেতে রাখা। পর্যবেক্ষণ প্যানেলে রয়েছে একাধিক দূরবীন। আহমাদ মুসা বুঝল এসবই মিলিটারিদের। সন্ত্রাসী কিডন্যাপাররা এগুলো দখল করে নিয়েছিল মাত্র। আহমাদ মুসা এবার তাকালো ঘরের পেছন দিকে। চেয়ার দুটির একটু পেছনেই দেখতে পেল 2টি সংজ্ঞাহীন দেহ। তাদের দেহে সামরিক পোশাক। এরাই পর্যবেক্ষণ টাওয়ারে ছিল। এদের মেরে বা সংজ্ঞাহীন করেই তারা সিঁড়িমুখের পর্যবেক্ষণ টাওয়ার দখল করে নেয়। আরও পেছনে এলো আহমাদ মুসার চোখ। পেছনে দেয়ালের সাথে লাগানো একটা বেড দেখতে পেল। পর্যবেক্ষণ টাওয়ারের সৈনিকদের বিশ্রাম নেয়ার মতো একটা সাধারণ বেড। বেডের উপর দেখতে পেল প্রেসিডেন্টের দেহ। আহমাদ মুসা ছুটে গেল প্রেসিডেন্টের কাছে। সংজ্ঞাহীন প্রেসিডেন্ট, নেতিয়ে পড়ে আছে তার দেহ। আহমাদ মুসা প্রেসিডেন্টের শিথিল একটা হাত তুলে পালস পরীক্ষা করল। পালস স্বাভাবিক। আল্লাহর শুকরিয়া আদায় করল সে। এ সময় আবার তার মোবাইল কেঁপে উঠল। মোবাইলের কল অন করে সালাম দিতে ওপার থেকে জেনারেল মোস্তফার উদ্বিগ্ন কণ্ঠ, মিস্টার খালেদ, এদিকে শ্বাসরুদ্ধকর অবস্থা। আপনার কলের অপেক্ষা করছিলাম। কি অবস্থা? সব ঠিক তো? মিশন সাকসেসফুল। এইমাত্র প্রেসিডেন্টের সংজ্ঞাহীন দেহের পাশে এসে আমি বসলাম, বলল আহমাদ মুসা। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী মহোদয় আমার পাশে, আপনি তার সাথে কথা বলুন, জেনারেল মোস্তফা বলল। আসসালামু আলাইকুম খালেদ খাখান। ওপার থেকে প্রধানমন্ত্রীর গলা শোনা গেল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ স্যার, আমি মহামান্য প্রেসিডেন্টের পাশে বসে। তিনি সংজ্ঞাহীন কিন্তু ভালো আছেন। আমি পালস পরীক্ষা করেছি, একদম নর্মাল। ধন্যবাদ মিস্টার খালেদ খাখান। আমরা সবাই, আমার দেশ আপনার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর ভারী কণ্ঠ, আবেগে কাঁপছে তার কণ্ঠ। স্যার, সব প্রশংসা আল্লাহর। তিনিই আমাদের সাহস, বুদ্ধি, শক্তি সব কিছু দিয়েছেন। ঠিক মিস্টার খালেদ খাখান, কিন্তু আল্লাহ যাকে দিয়ে কাজ করান তিনি ভাগ্যবান। ভাগ্যবানকেই তিনি বাছেন। শুনুন মিস্টার, আমরা সবাই হেলিকপ্টার নিয়ে আসছি। আমি ম্যাডামকেও আনতে পাঠিয়েছি, তিনিও আসবেন। লতিফা আরবাকান তাকে নিয়ে আসবে। ওকে,
প্রধানমন্ত্রীর কথার মাঝখানে আহমাদ মুসা বলল, স্যার আপনারা আসুন, কিন্তু একটা হেলিকপ্টারে আসতে হবে, যাতে পাহারায় বা পর্যবেক্ষণে থাকা শত্রুপক্ষ বুঝতে যে তাদের দাবি অনুসারে হেলিকপ্টার এসেছে, বিজ্ঞানী ডক্টর আন্দালুসি ও খালেদ খাকানকে ওদের হাতে তুলে দিতে। তারা বুঝুক যে তাদের বিজয় হয়েছে। প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে না পৌঁছানো পর্যন্ত শত্রুপক্ষকে গুড হিউমারে রাখতে হবে। সঙ্গে সঙ্গে জবাব দিল প্রধানমন্ত্রী, বলল, ধন্যবাদ মিস্টার খালেদ খাকান, আপনি ঠিক বলেছেন। আবেগ আমাদের বাস্তবতা থেকে সরিয়ে এনেছিল। জেনারেল মোস্তফা ও পুলিশ প্রধানই শুধু প্রেসিডেন্টকে আনতে যাবে, আর প্রেসিডেন্ট ও আপনাকেই শুধু নিয়ে আসবে। হেলিকপ্টার চলে আসার মিনিট 15 পরে চারদিকের পুলিশ ও সেনা অফিসাররা গিয়ে সুড়ঙ্গের সন্ত্রাসীদের গ্রেফতার করবে। আমরা সকলেই সামরিক হাসপাতালের চত্বরে অপেক্ষা করছি। ধন্যবাদ স্যার, ঠিক চিন্তা করেছেন। আল্লাহ আমাদের সাহায্য করুন, আহমদ মুসা বলল। ওকে মিস্টার খালেদ খাকান, আসসালামু আলাইকুম, বলল প্রধানমন্ত্রী। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম বলে আহমদ মুসা মোবাইলের কল অফ করে দিল। এ সময় আহমদ মুসা ঘড়ির দিকে তাকালো, দেখল কিডন্যাপার 30দের দেয়া দাবি পূরণের শেষ সময়ের আর 20 মিনিট বাকি। 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছলে ওরা ভাববে ওদের দাবি পূরণের জন্যেই হেলিকপ্টার এসেছে। আহমদ মুসার উদ্বেগ হল, ওরা কোনোভাবে সন্দেহ করলে মরিয়া হয়ে মেটালিক ধ্বংসের অস্ত্র ব্যবহার করতে পারে, যার ফলে হেলিকপ্টার, গাড়ি, মেটালিক কোনো কিছু ব্যবহারই সম্ভব হবে না। প্রেসিডেন্ট ভবনের উপর আমাদের সোর্ড এ ডিফেন্স আমব্রেলা আছে, সামরিক হাসপাতাল পর্যন্ত সবটা পথের উপরে নেই। আহমদ মুসাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না। প্রধানমন্ত্রীর সাথে কথা বলার 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার এসে গেল। বিমান বাহিনী হেলিকপ্টারে দক্ষ পাইলট গুহামুখের একদম সন্নিকটে হেলিকপ্টার ল্যান্ড করালো। এসব মাউন্টেন রাইডার হেলিকপ্টার পাহাড়ে ল্যান্ড করার সামান্য সুযোগও কাজে লাগাতে পারে। হেলিকপ্টার ল্যান্ড করতে আহমদ মুসা পর্যবেক্ষণ টাওয়ারের দরজা খুলে প্রেসিডেন্টকে কাঁধে নিয়ে বেরিয়ে এসে গেল হেলিকপ্টারের দিকে। দীর্ঘ সময় পর বাইরের আলো বাতাসের সাথে এই প্রথম তার সাক্ষাৎ। চারদিকে চোখ যেতেই দেখল পাহাড়, বসফরাসে সেনা ও পুলিশের বেষ্টনী তৈরি হয়ে আছে। হেলিকপ্টার থেকে নিচে সিঁড়ি নেমে এসেছে। আহমদ মুসা সিঁড়ির গোড়ায় পৌঁছেই জেনারেল মোস্তফা ও পুলিশ প্রধান নেমে এলো। 3 জন ধরাধরি করে প্রেসিডেন্টকে হেলিকপ্টারে তুলল। হেলিকপ্টারটি একটি ফ্লাইং হাসপাতালও, একজন ডাক্তারও আছে। প্রেসিডেন্টকে বেডে রাখতেই তাকে নিয়ে কাজে লেগে গেল ডাক্তার। আহমদ মুসা প্রেসিডেন্টকে রেখে সোজা হয়ে দাঁড়াতে জেনারেল মোস্তফা তাকে বুকে জড়িয়ে ধরল, তারপর পুলিশ প্রধানও। তুরস্ক আপনার এ ঋণ শোধ করবে কি করে মিস্টার খালেদ খাকান? আবেগে কণ্ঠে ভেঙে পড়ল জেনারেল মোস্তফার। জেনারেল মোস্তফা মিস্টার খালেদ খাকানের গুলিবিদ্ধ স্থান থেকে রক্ত বেরোচ্ছে নতুন করে। ডাক্তার, এদিকে দেখুন, বলল পুলিশ প্রধান নাজিম এরকেন। জেনারেল মোস্তফা ডাক্তারের দিকে একবার তাকিয়ে ছুটে এলো আহমদ মুসার আহত জায়গাটা দেখার জন্যে। বলল, এদিকের চাপে ভুলেই গেছি আপনার আহত হওয়ার কথা। ডাক্তার উঠে দাঁড়িয়েছিল। না ডাক্তার সাহেব, আপনি প্রেসিডেন্টকে পরীক্ষা করুন। ভার তুলতে গিয়ে চাপে একটু ব্লিডিং হচ্ছে। হাসপাতালে তো যাচ্ছি, এখন কিছু দরকার নেই। আপনি প্রেসিডেন্টকে আনতে গেলেন কেন? আমরাই নিয়ে আসতাম। একটা বাহু এভাবে আহত হওয়ার পর কিছুতেই এ ভার বহন করা ঠিক হয়নি। কেন আমাদের নামতে নিষেধ করেছিলেন? বলল জেনারেল মোস্তফা। আপনারা পরিচিত ব্যক্তিত্ব। হেলিকপ্টারে পুলিশ প্রধান ও গোয়েন্দা প্রধান এসেছেন, এটা শত্রুকে জানানো হতো না। অন্য কিছু ঘটেছে বলে সন্দেহ করত। যাক এ প্রসঙ্গ, আসুন বসি, আহমদ মুসা বলল। হেলিকপ্টার আকাশে উঠে আসার পর দ্রুত চলতে শুরু করেছে। উঠে বসেছে আহমদ মুসারাও। মিস্টার খালেদ খাকান, আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেকে নিজেই বোধহয় চিনতে পারবেন না। ধুলো বালি কালিতে আপনার পোশাকেরই শুধু রং পাল্টায়নি, মুখটাকেও অচেনা করে দিয়েছে, বলে হাসল জেনারেল মোস্তফা। বহুকালের পুরানো সুড়ঙ্গ, ধুলোবালি কালির স্তর পড়ে গেছে, ওর মধ্যে দিয়ে গড়াগড়ি দিয়ে অগ্রসর হতে হয়েছে, আহমদ মুসা বলল। পাশ থেকে ডাক্তার উঠে বলল, আমাদের মহামান্য প্রেসিডেন্ট পারফেক্টলি ওকে,
অল্পক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে। হাসপাতালে নিয়ে NG4 ইঞ্জেকশন দিলে কয়েক ঘন্টার মধ্যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবার 10 মিনিটও লাগলো না সামরিক হাসপাতালে পৌঁছতে। হেলিকপ্টার ল্যান্ড করল সামরিক হাসপাতালের চত্বরে। হেলিকপ্টার ল্যান্ড করতেই সিঁড়ি নেমে গেল, ছুটে এলো অ্যাম্বুলেন্স। সেনারা চারদিকে সতর্ক অবস্থানে। হেলিকপ্টার থেকে নিরাপদ দূরে কয়েকটা কার দাঁড়িয়ে। অ্যাম্বুলেন্সটা উঠে এলো হেলিকপ্টারের দরজার সমতলে। হাসপাতালের কয়েকজন ডাক্তার অ্যাম্বুলেন্স থেকে নেমে এসে হেলিকপ্টারের বেডটাকে গড়িয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল। নিচে নেমে গেল অ্যাম্বুলেন্স। মিস্টার খালেদ খাকান, শ্রেণীগড়ের প্রধানমন্ত্রী, আপনি আগে নামুন, বলল জেনারেল মোস্তফা আহমদ মুসাকে। অলরাইট বলে আহমদ মুসা সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার পেছনে পেছনে জেনারেল মোস্তফা এবং পুলিশ প্রধান নাজিম এরকেন। সিঁড়ির গোড়ায় মাটিতে পা দেবার আগেই আহমদ মুসা দেখতে পেল অল্প একটু দূরে কারের খোলা দরজা দিয়ে তার দিকে হাত নাড়ছে তার ছেলে আহমদ আবদুল্লাহ, তার পাশে জোসেফাইন, আর ড্রাইভিং সিটে দেখতে পেল লতিফা আর বাকানকে। আহমদ মুসা হাত নেড়ে দৃষ্টি ফিরিয়ে সামনে তাকালো প্রধানমন্ত্রীর দিকে। সিঁড়ি থেকে নেমে মাটিতে পা রাখতেই তাকে এসে জড়িয়ে ধরল প্রধানমন্ত্রী। বলল, আমার সরকার, আমার জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। মহা আতঙ্ক, মহা ক্ষতি থেকে আপনি আমাদের রক্ষা করেছেন। আল্লাহ আপনাকে এর উত্তম যাজা দিন। অশ্রুরুদ্ধ কণ্ঠ প্রধানমন্ত্রীর। ধন্যবাদ স্যার বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, স্যার, আমার গোটা শরীরে ধুলো বালিতে ভরা, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল। আপনি ধুলো ময়লার মধ্যে সাঁতার কেটেছেন, আর আমি জামা কাপড়েও কিছু ধুলোকালি লাগাতে পারবো না? বলেই প্রধানমন্ত্রী আহমদ মুসার আহত বাহু স্পর্শ করে জানতে চাইলেন, হেলিকপ্টারে ডাক্তার ছিল, উনি কি আপনার আহত স্থানটা পরীক্ষা করেছেন? আমি নিষেধ করেছিলাম, এখন গিয়ে দেখাবো, বলল আহমদ মুসা। এই তো আপনার জন্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে, ম্যাডাম এসেছেন, প্রধানমন্ত্রী বললেন। অ্যাম্বুলেন্স ও জোসেফাইনের কারটি পাশে এসে দাঁড়ায়। মোবাইল বেজে ওঠে প্রধানমন্ত্রীর। মোবাইলটা তুলে নিতে নিতে আহমদ মুসার দিকে তাকিয়ে বললেন, মিস্টার খালেদ খাকান, আপনি অ্যাম্বুলেন্স যান, আমি আসছি হাসপাতালে। ওকে স্যার, আসসালামু আলাইকুম বলে আহমদ মুসা অ্যাম্বুলেন্স ও গাড়ির দিকে এগোলো। অ্যাম্বুলেন্সের দরজা খুলে একজন ডাক্তার নিচে এসে দাঁড়ায়। আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, আসুন স্যার। আহমদ মুসা হেসে বলল, না ডাক্তার, আপনি চলুন, আমি ওই কারে আসছি। আহমদ মুসা এগুলো কারের দিকে। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিট থেকে নেমে এসেছে লতিফা আর বাকান। এদিকে গাড়ির পেছনের দরজা খুলে আহমদ আবদুল্লাও বেরিয়ে এসেছে। জোসেফাইন গাড়ির ভেতরে সিটে বসে আছে। আহমদ মুসা আহমদ আবদুল্লাহকে ডান হাতে কোলে তুলে নিয়ে চুমু খেলে কপালে। তোমার কাপড়ে ময়লা, মুখে ময়লা, কেন? ময়লা পরিষ্কার করনি কেন? আহমদ আবদুল্লাহকে চুমু খেয়ে একটু ঝুঁকে পড়ে সালাম দিল জোসেফাইনকে। জোসেফাইনের মুখে হাসি, চোখে অশ্রু। সালাম নিয়ে বলল, আহমদকে নামিয়ে দাও, তোমার আঘাতে চাপ পড়ছে। আহমদ মুসা আহমদ আবদুল্লাহকে নামিয়ে দিয়ে সামনে তাকিয়ে সালাম দিল লতিফা আর বাকানকে। সালাম নিয়ে লতিফা আর বাকান বলল, স্যার উঠুন। ধন্যবাদ বলে আহমদ মুসা আহমদ আবদুল্লাহকে গাড়িতে তুলে নিজে উঠে বসল। লতিফা আর বাকান গাড়ির দরজা বন্ধ করে দিয়ে নিজে সিটে গিয়ে বসল। গাড়ির সিটে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে লতিফা আর বাকান বলল, স্যার, কত বড় ঘটনা যে ঘটে গেল মানুষ জানতেই পারল না। একজন বিদেশি তাদের প্রেসিডেন্টকে উদ্ধারের জন্য কি করেছেন, কিভাবে রক্ত ঝরিয়েছেন, কিভাবে মৃত্যুর মুখে গিয়ে দাঁড়িয়েছেন। আমার তুরস্কের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন স্যার। আবেগ উচ্ছ্বাস জড়িত কান্নায় লতিফা আর বাকানের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। উনি তো বিদেশি নন লতিফা, গোটা দুনিয়া তো ওর দেশ, বলল জোসেফাইন, শান্ত ভারী কণ্ঠ তার। ধন্যবাদ ম্যাডাম, এটাই উপযুক্ত উত্তর, ধন্যবাদ আপনাদের, লতিফা আর বাকান বলল, তখনও তার কান্না জড়িত কণ্ঠ। গাড়ি স্টার্ট নিল, চলতে শুরু করল। আহমদ আবদুল্লাহ আহমদ মুসার কোলে মুখ গুজেছে। আহমদ মুসা গভীর দৃষ্টি নিয়ে তাকালো জোসেফাইনের দিকে, বলল, তুমি এসেছ, ধন্যবাদ। জোসেফাইনের নীরব সজল দৃষ্টি আহমদ মুসার চোখে। ধীরে ধীরে আনত হল তার মুখ, তার মাথাটা ধীরে ধীরে গিয়ে ন্যস্ত হল আহমদ মুসার কাঁধে। তার সজল চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। হাসপাতালে অপারেশন থিয়েটারে যাবার পথে আহমদ মুসা ঘড়িতে সময় দেখে জোসেফাইনকে বলল,
যথাসময়ে বাড়িতে ফিরে গিয়ে অদামতো তোমার সাথে ডিনার করতে পারছি ইনশাআল্লাহ। জোসেফাইনের ঠোঁটেও মধির এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, ইনশাআল্লাহ। 3-0 শয়তানি দেখছি আমাদের অতিষ্ঠ করে তুলল। এর অবসান না ঘটালে চলছে না, বলছিলেন তুরস্কের প্রেসিডেন্ট আহমাদ আর্দোগাল বাবাগুলো। বৈঠকটা প্রেসিডেন্টের মিনি ক্যাবিনেটের, যা রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা বিশেষভাবে দেখে। আজকের মিনি ক্যাবিনেটে হাজির আছেন প্রধানমন্ত্রী, দেশ রক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা বিভাগ ও সশস্ত্র বাহিনী প্রধান। প্রেসিডেন্ট যা বললেন তার মধ্যে অস্থিরতার একটা প্রকাশ আছে, এর কারণও আছে। 3-0 কবল থেকে প্রেসিডেন্টের উদ্ধার এবং 3-0 7 জন লোক ধরা পড়ার পর তারা মরিয়া হয়ে উঠেছে। প্রতিশোধের জন্য ইতোমধ্যেই তারা 3টি ট্রেন, 2টি বাস স্ট্যান্ডের প্রায় 30টির মতো বাস হাওয়া করে দিয়েছে। ওদের এই ভয়ানক অদৃশ্য অস্ত্র মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করেছে। 3-0 হুমকি দিয়েছে তাদের দাবি মেনে না নিলে তারা ধ্বংসযজ্ঞের সৃষ্টি করবে। শিল্প কারখানা, ট্রেন, বাস, লঞ্চ, স্ট্রিমার, অস্ত্রগুদাম সহ সব কিছু ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে দেবে। তারা তাদের সর্বশেষ দাবিতে আজ বলেছে আগামী 48 ঘন্টার মধ্যে তাদের 7 জন লোককে ছেড়ে দেয়া সহ মিস্টার খালেদ খাকান ও বিজ্ঞানী ডক্টর আন্দালুসিকে তাদের হাতে তুলে না দিলে তারা আক্রমণ শুরু করবে। বিষয়টি নিয়ে সকালে ক্যাবিনেট আলোচনা হয়েছে। আহমাদ মুসার সাথেও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। এখন আবার মিনি ক্যাবিনেট আলোচনায় বসেছে ক্যাবিনেটে আলোচিত বিষয় নিয়ে আরও আলোচনা করার জন্য। প্রেসিডেন্ট কথা শেষ করে নড়ে চড়ে বসলেন। প্রধানমন্ত্রীও বললেন, মাননীয় প্রেসিডেন্ট, ওদের মোকাবিলায় আমরা অনেক দূর এগিয়েছি। ওদের অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে ওদের। প্রায় ফাইনাল স্টেজে এসে আমরা পৌঁছেছি। আমরা ওদের উৎখাত করতে পারব ইনশাল্লাহ। কিন্তু আমাদের হাতে সময় তো বেশি নেই। অবশ্য মিস্টার খালেদ খাকান কি ভাবছেন, কি করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার সাথে আর কিছু আলোচনা হয়েছে জেনারেল মোস্তফার? জেনারেল মোস্তফার দিকে তাকিয়ে বললেন প্রেসিডেন্ট। সকালের বৈঠকের পর তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি মহামান্য প্রেসিডেন্ট। স্যার, তার কাজের একটা স্টাইল হলো কোনো ভাবনা, কোনো পরিকল্পনা চূড়ান্ত না হলে তিনি কথা বলেন না, আর কোনো কাজে হাত দিলে সেটা শেষ না করে ছাড়েন না। আমরা দেখেছি যখন নীরব থাকেন তিনি, তখনই তিনি সবচেয়ে বেশি কাজ করেন, বলল জেনারেল মোস্তফা। ঠিক বলেছেন জেনারেল মোস্তফা, তবে পরশুদিন সকাল পর্যন্ত সময়, সেই হিসাবে সময় বেশি নেই। তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের থাকতে হবে, বললেন প্রধানমন্ত্রী। অবশ্যই স্যার, আমি এই মিটিং। জেনারেল মোস্তফার কথার মাঝখানে তার মোবাইল বেজে উঠল। জেনারেল মোস্তফা থেমে গিয়ে মাফ করুন আপনারা বলে মোবাইল ধরল। ওপারের কথা শুনে মুখে অন্ধকার নামল তার। ওপারের কথা শুধু শুনলই, কোনো কিছুই বলল না। একসময় কল অফ করে দিয়ে তাকালো প্রেসিডেন্টের দিকে। জেনারেল মোস্তফার চোখে মুখের অবস্থা দেখে সবাই বুঝতে পারল কোনো দুঃসংবাদ। জেনারেল মোস্তফা মুখ থেকে টেলিফোন সরাতেই সবাই প্রায় একসঙ্গে বলে উঠল, কোনো খারাপ সংবাদ জেনারেল মোস্তফা? 3-0 টেলিফোন। ওরা তাদের দাবির সাথে আরেকটা বিষয় যোগ করেছে, সেটা হলো তাদের দেয়া দাবি মানার সময় পর্যন্ত তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক কিচ্ছু করা যাবে না। যদি এরকম আক্রমণাত্মক কিছু দেখতে পায় তাহলে আলটিমেটাম বাতিল হয়ে যাবে এবং তারা অ্যাকশনে শুরু করবে। দেশকে তারা লণ্ডভণ্ড করে দেবে, বলল জেনারেল মোস্তফা। জেনারেল মোস্তফা কথা শেষ করল, কিন্তু কেউ কিছু আর বলল না। কারো কাছ থেকে কোনো কথা এলো না। হঠাৎ করে বিষাদের একটা কালো ছায়া সবার চোখে মুখে। নীরবতা ভাঙল জেনারেল মোস্তফাই। বলল, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছার আগে বিষয়টা খালেদ খাকানকে জানানো দরকার। ঠিক বলেছ জেনারেল মোস্তফা, তুমিই টেলিফোন করো তাকে এক্ষুনি, প্রেসিডেন্ট বললেন। ইয়েস স্যার বলে জেনারেল মোস্তফা কল করল আহমাদ মুসাকে। বিষয়টা তাকে জানিয়ে তার মতামত জানতে চাইল। আহমাদ মুসার কথা সে শুনল। শেষে সালাম দিয়ে কল অফ করে প্রেসিডেন্টের দিকে তাকালো জেনারেল মোস্তফা। বলল, মহামান্য প্রেসিডেন্ট, আহমাদ মুসা বলেছেন দেশকে লণ্ডভণ্ড করে দেওয়ার সাধ্য তাদের নেই। সকল সামরিক, শিল্প, গভর্নমেন্ট স্থাপনা শহরের ডিফেন্স শিল্ডের আওতায় আনা হয়েছে। এরপর বাকি বেসরকারি ও অন্য ধরনের হাজারো টার্গেট।
এসব টার্গেটকে আক্রমণের আওতায় আনা অকল্পনীয়, অবশ্য তাদের অসাধ্য। কিন্তু তিনি বলেছেন ওদের শেষ দাবি মেনে নেয়ার জন্যে। মেনে নেয়ায় আমাদের কাজের কোনো ক্ষতি হবে না। আমরা যা করব তা ওদের চোখের সামনে তো করব না, জানিয়েও করব না। থামল জেনারেল মোস্তফা। আলহামদুলিল্লাহ, আহমদ মুসা ঠিক কৌশল নিয়েছেন। আমরা তার কৌশল গ্রহণ করলাম, আর আমাদের দেশকে লণ্ডভণ্ড করা 3-0 দাবি প্রত্যাখ্যান করে মিস্টার খালেদ খাকান যা বলেছেন সেটাও ঠিক। তবে ক্ষতি যেটুকু করতে পারুক সেটাও আমাদের ক্ষতি, সে ক্ষতিও আমাদের এড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আহমদ মুসার উপর আমাদের আস্থা আছে। তিনি পারবেন অগ্রসর হতে যেভাবে চাইছেন। তাকে সর্বাত্মক সাহায্য তোমরা করো, প্রেসিডেন্ট বললেন। ইয়েস স্যার, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে ধন্যবাদ বলে উঠে দাঁড়ালেন প্রেসিডেন্ট।